হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব মাত্র 5টি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা নিয়ে। এই 5টি প্রতিবেদন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশান নাও, তাহলে তোমাদের যে আপকামিং ফাইনাল পরীক্ষা রয়েছে, সেই ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই এই 5টি প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে। এমনকি এই 5টি প্রশ্নের মধ্যে যদি নাও আসে পরীক্ষায়, তবুও তোমরা প্রতিবেদন কিভাবে লিখতে হয় সে বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তাই এই 5টি রচনা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনা, সম্পূর্ণ কারেন্ট টপিক। এই 5টি রচনায় তোমাদের যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল রিসেন্ট, তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই 5টি প্রতিবেদন রচনায় বেশিরভাগ স্কুলে এসেছে। তাই এই 5টি রচনা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। এই 5টি রচনা তোমরা খাতায় লিখে নাও এবং পরীক্ষার আগে এইগুলি বারবার প্র্যাকটিস করে তোমরা পরীক্ষায় বসো, দেখবে তোমরা অবশ্যই এই 5টির মধ্যে একটি রচনা কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের প্রতিবেদন রচনায় যে 1 নম্বর প্রতিবেদনটি তোমাদের সামনে রেখেছি, সেটি সবচেয়ে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা। ধরে নাও এটি তোমাদের পরীক্ষায় এবার সবচেয়ে আসার মতো গুরুত্বপূর্ণ রচনা। ধরে নাও এটাই পরীক্ষায় তোমাদের আসবে। চন্দ্রযান সম্পর্কে 1 নম্বর প্রশ্ন, চন্দ্রযান 3 নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। অর্থাৎ চন্দ্রযান 3 নিয়ে একটি প্রতিবেদন রচনা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রচনা। চলো এই রচনাটি তোমাদের সামনে আমি পরিবেশন করি। এখন তোমরা প্রথমে পয়েন্ট করবে, চন্দ্রযান 3 ছুঁলো চাঁদের মাটি, ইতিহাস রচনা ভারতের। এটি তোমরা পয়েন্ট করবে, দিয়ে তোমরা তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 24শে আগস্ট 2023। তোমরা তোমাদের যে ডেটে লিখবে সেই ডেটটা তোমরা এখানে বসিয়ে দেবে। ইতিহাস রচনা করলো ভারত আর তার মূল কাণ্ডারি ইসরো। চাঁদের মাটিতে পৌঁছে গেল চন্দ্রযান 3, নির্দিষ্ট সময়েই চাঁদে সফট ল্যান্ডিং করলো রোভার বিক্রম। অর্থাৎ চন্দ্রযান 3-র যে একটা নির্দিষ্ট সময় ছিল, যে সেই টাইমের মধ্যে তারা চাঁদে পৃষ্ঠে অবতরণ করবে, সেই ঠিক টাইমের মধ্যেই তারা চাঁদে অবতরণ করেছিল। নির্দিষ্ট সময়ে চাঁদে সফট ল্যান্ডিং করলো রোভার বিক্রম। 5টা 44 মিনিট থেকে শুরু হয় ল্যান্ডিং প্রক্রিয়া। চলতি বছরের 14ই জুলাই শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চন্দ্রযান 3। বেলা 2:35-এ সফলভাবে উৎক্ষেপণ হয়। এরপর কেটেছে 1 মাসেরও বেশি সময়। অবশেষে 23শে আগস্ট সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান 3। অর্থাৎ উৎক্ষেপণের 1 মাস পরে চন্দ্রযান 3 চাঁদের মাটিতে পা রেখেছিল। চাঁদে নামার আগে 30 কিলোমিটার দূরে অবস্থান করছিল চন্দ্রযান 3। চাঁদে যখন নামবে তার আগে 30 কিলোমিটার দূরে চন্দ্রযান 3 সেটি অবস্থান করছিল। ওই 30 কিলোমিটার নামতে 19 মিনিট সময় লাগে। তাহলে যে 30 কিলোমিটার দূরে অবস্থান করছিল চন্দ্রযান 3, সেই 30 কিলোমিটার চাঁদে নামতে চন্দ্রযান 3-র 19 মিনিট সময় লেগেছিল। কোনো বিপত্তি যাতে না ঘটে তার জন্য ধাপে ধাপে গতি ও উচ্চতা কমানো হয়। ভারত বিশ্বের 4র্থ দেশ হয়ে উঠেছে। শুধু ভারত এবং ইসরোর বিজ্ঞানী নয়, প্রতিটি ভারতীয় একই প্রার্থনা করেছেন। অবশেষে ভারতের 40 দিনের অপেক্ষার অবসান হলো। চন্দ্রযান 3-এর সফল অবতরণের পেছনে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজ করেছে প্রায় 140 কোটি মানুষের প্রার্থনাও। শুধু বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম নয়, সেই কঠোর পরিশ্রমের পাশাপাশি যে 140 কোটি ভারতবাসী রয়েছে, তারাও প্রার্থনা করেছিলেন এবং চন্দ্রযান 3-র দিকেই তাকিয়েছিলেন যে আমাদের চন্দ্রযান 3 কখন চাঁদের মাটিতে পা রাখবে। ইসরো এর 16,500 বিজ্ঞানী গত 4 বছর ধরে যে কঠোর পরিশ্রম করেছিলেন তা সম্পন্ন হয়েছে।
অর্থাৎ 16,500 যে বিজ্ঞানী রয়েছে ইসরোতে, তারা কঠোর পরিশ্রম করেছিলেন 4 বছর ধরে, সেটা আজকে সফল হলো। সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে বিশ্বের 4টি দেশের তালিকায় এখন নামযুক্ত হয়েছে ভারতের। এবার আসলো কাজ শুরু হবে বিজ্ঞানীদের আসল কাজ। প্রথম 1 ঘন্টা বিজ্ঞানীরা বিশেষ নজর রাখবেন যানটির দিকে। অর্থাৎ প্রথম যে 1 ঘন্টা সময়, সেই 1 ঘন্টা সময় বিজ্ঞানীরা যে চন্দ্রযানটি রয়েছে তার দিকে নজর রাখবেন। সেই সময় রোভারটির ল্যান্ডারকে একা ফেলেই চলে যাবে এবং সেখানে একটি দিন কাটাবে। এই সময়ে ইসরো বিজ্ঞানীরা চাঁদে জলের পাশাপাশি খনিজ সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন। এবারে তোমাদের 2 নম্বর যে প্রতিবেদনটি রয়েছে প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা, সেটি তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা প্রথমে পয়েন্ট করবে প্লাস্টিক বর্জন, প্যারা চেঞ্জ করে লিখবে নিজস্ব সংবাদদাতা, তারপরে তোমরা তোমাদের জায়গার নাম লিখবে। আমি যেমন লিখেছি কলকাতা, তারপরে তোমরা তোমাদের মতো ডেট দেবে। আমি যেমন লিখেছি 10ই আগস্ট 2023। এই ডেট, সময়, স্থান এগুলো তোমরা নিজেদের মতো দেবে। প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না। সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে। কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলির ড্রেনগুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই যে প্লাস্টিক দূষণ, যে প্লাস্টিক ক্যারি ব্যাগ, বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য পদার্থ, সেগুলি কি বিভিন্ন ক্যানেলের মধ্যে যখন পড়ে তখন সেগুলি কি ড্রেনগুলি ভর্তি হয়ে যাচ্ছে, তার ফলে কি জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে এবং তাতে প্রচুর পরিমাণে দূষণ ঘটছে। একটু বর্ষা নামলেই জল জমে যায়, মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। এই যে জল জমছে এক জায়গায়, সেই বিষয়ে কলকাতার যে বিভিন্ন স্কুল রয়েছে, সেই স্কুলের ছাত্রছাত্রীরা তারা একটা দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কীভাবে আমাদের সমাজের ক্ষতি করে তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছে। এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও সামিল করেছে। তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে প্লাস্টিক হটাও, পরিবেশ বাঁচাও। এবারে তোমরা 3 নম্বর যে প্রতিবেদন রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা, সেটি তোমাদের সামনে উপস্থাপন করব। এই রচনাটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনা। দেখো এখানে 3টে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ যেগুলি 3টে স্টার চিহ্ন তো প্রতিবেদন রচনা, সেগুলি তোমরা সবার আগে পড়বে, কারণ এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা। তোমরা প্রথমেই পয়েন্ট করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে নিজস্ব সংবাদদাতা, কলকাতা 24শে জুলাই, দিয়ে কোলন চিহ্ন দিয়ে তোমরা লিখবে। এই সময়টা আর স্থানটা তোমরা তোমাদের মতো বসাবে। দিন দিন লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি। গত কয়েক বছর ধরে খাদ্য থেকে শুরু করে জ্বালানি এবং প্রয়োজনীয় সকল পণ্যের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধির সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের জীবনযাত্রার ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ধরা হচ্ছে আবহাওয়াজনিত সমস্যা। অর্থাৎ এই যে দিনের পর দিন বিভিন্ন পণ্য সামগ্রী দ্রব্যের মূল্য বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এর ফলে কি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা তারা সঠিক দামে ন্যায্য পণ্য, তারা দ্রব্য ক্রয় করতে পারছে না, ফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোথাও বৃষ্টিপাত নেই এবং কোথাও অধিক বৃষ্টি ও শিলাবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাওয়ার মতো কারণ। তাই এই দ্রব্যমূল্য বৃদ্ধির একটাই কারণ হচ্ছে যে আবহাওয়ার উপরে যে আবহাওয়াজনিত সমস্যা, এই আবহাওয়াজনিত সমস্যার কারণে হয়তো বৃষ্টিপাত কম হচ্ছে এবং শিলাবৃষ্টির
হওয়ার ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ভারতবাসীর জন্য একটি গুরুতর সমস্যা। চাল, ডাল, শাকসবজি ও তেল, এমনকি ওষুধ সহ সব কিছু দাম প্রায় আকাশ ছোঁয়া। এরকম মূল্য বৃদ্ধি চলতে থাকলে সাধারণ মানুষের জীবন দুর্দশায় পরিণত হবে। শুধু চাল ডাল নয়, শাকসবজি থেকে শুরু করে তেল, নুন, লবণ, মশলা, এমনকি মেডিসিন, বিভিন্ন কাপড় টোপড় যা আছে সমস্ত কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে দিন চালানো খুবই সমস্যা হয়ে পড়ছে। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কম করার জন্য ভারত সরকারকে কোনো পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের এরকম মূল্যবৃদ্ধি হওয়ার ফলে বহু পরিবার তাদের খাদ্য জোগাড় করতে পারে না। খাদ্যের অভাবে তারা প্রাণ হারাচ্ছে। সরকার এসব সাধারণ মানুষদের সাহায্য না করলে তাদের জীবন গভীর সংকটের মুখে পড়তে পারে। অর্থাৎ দিনের পর দিন সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এই জন্য সরকারের কি করা উচিত? সরকারের করা উচিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক করা, যাতে সাধারণ মানুষ খেতে পায়। 4 নম্বর প্রশ্ন দেখো, ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রতিবেদন রচনা। এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ রচনা মাধ্যমিক 2024 সালের জন্য। ডেঙ্গু বিষয়ে একটি প্রতিবেদন রচনা এবার আসতে পারে। তোমরা প্রথমে পয়েন্ট করবে আবারও বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। প্যারা চেঞ্জ করে লিখলে নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 24শে জুলাই। তোমরা তোমাদের স্থানের নাম এবং সময় ডেট দেবে। ডেঙ্গির চোখ রাঙানি বাড়াচ্ছে নদিয়া জেলাতে। কপালে ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের। এবার নদিয়া জেলার শান্তিপুরে একই ওয়ার্ডে 6 জন ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলল। বিশেষ পর্যবেক্ষণে স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা জানা গিয়েছে, ইতিমধ্যে নদিয়া জেলার রানাঘাটে প্রতিদিনই বাড়ছে হু হু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। এবার নদিয়ার শান্তিপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে 6 জন ডেঙ্গি আক্রান্ত হয়, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর পুরসভার। নদিয়া জেলায় 703 এখনও সংক্রমিত, যা শীর্ষে সারা রাজ্যে। আবারও পুর ও পঞ্চায়েত সমিতি এলাকার হিসেব অনুযায়ী রানাঘাট পুরসভা 57 জন এবং রানাঘাট ব্লক 116 জন আক্রান্ত হয়েছেন। এদিন 1 নম্বর ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে আসে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অর্থাৎ রানাঘাট যে পৌরসভা এবং পঞ্চায়েত এলাকা, সেই এলাকায় খুবই ডেঙ্গি আক্রান্ত বাড়ছে। সেজন্য সেখানে এক পর্যবেক্ষক দল স্বাস্থ্য দপ্তর থেকে আসে। ওই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে গিয়ে বিশেষভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি জমে থাকা জল ও জলাশয় জায়গাগুলিতে গিয়ে মশার লার্ভা নিধনে করলেন কীটনাশক স্প্রে। এছাড়াও প্রত্যেকটি বাড়িতে গিয়ে সচেতন করলেন মানুষদের। এবারে 5 নম্বর অর্থাৎ শেষ যে প্রতিবেদনটি রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেটি হলো বিদ্যালয় বৃক্ষরোপণ প্রতিবেদন নিয়ে একটি প্রতিবেদন রচনা। অর্থাৎ বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি। তোমরা প্রথমে পয়েন্ট করবে বিদ্যালয়ে বৃক্ষরোপণ, প্যারা চেঞ্জ করে লিখবে নিজস্ব সংবাদদাতা, চাকদাহ, নদিয়া, 6 জুলাই। তোমরা তোমাদের জায়গার নাম তারিখ লিখবে। বৃক্ষ আমাদের জীবনের পাশাপাশি পরিবেশের রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমাদের পরিবেশকে সুস্থ, সুবল রাখার জন্য পরিবেশই একমাত্র আমাদের দেহ যে প্রাণী জগৎ সেগুলিকে সুস্থ রাখতে পারে। তাই পরিবেশ রক্ষার্থে ও স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য চাকদাহ হাই স্কুলে 6 জুলাই পালন করা হয় বৃক্ষরোপণ উৎসব। তাই চাকদাহের যে সমস্ত গ্রামবাসী রয়েছে, এলাকা রয়েছে, সেগুলো গ্রামবাসীর মানুষজনকে সচেতন করার জন্য তারা কি চাকদাহ হাই স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছিলেন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি শুরু হয় সকাল 11টা থেকে এবং যা শেষ হয় বিকেল 5টায়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্কুলের সকল ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা।
প্রথমে সবাইকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং পরে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কীভাবে সঠিক উপায়ে গাছ লাগাতে হয়, গাছে জল দিতে হয় ও গাছে যত্ন নেওয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাদের শেখানো হয়। এছাড়াও অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নৃত্য, সঙ্গীত এবং পরিবেশ সংক্রান্ত কবিতা ইত্যাদি বিষয়ে অনুষ্ঠানের ব্যবস্থা ছিল এবং গাছ আমাদের পরিবেশের জন্য কতটা জরুরি তা জেনেও আমরা গাছপালা কেটে বন জঙ্গল ধ্বংস করে ফেলি। বিভিন্ন প্রকার ওষুধি গাছ আছে যেগুলি থেকে আমরা অনেক রোগের ওষুধ তৈরি করতে পারি, যেমন শিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় ইত্যাদি। এছাড়াও গাছ আমাদের অক্সিজেন প্রদান করে, মাটির উর্বরতা বৃদ্ধিতে ও বৃষ্টিপাত হতে সাহায্য করে, গরমের সময় ছায়া প্রদান করে, এছাড়াও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই একটি গাছ কাটা হলে তার পরিবর্তে আমাদের আরও 5টি নতুন গাছ রোপণ করা উচিত। তাহলে বুঝতে পারলে তোমরা যে একটি গাছ কাটলে 5টি গাছ লাগাতে হবে, তবেই আমাদের পরিবেশ সুস্থ সবল থাকবে এবং প্রাণী জগৎও সুস্থ সবল থাকবে। তাই এই যে 5টি প্রতিবেদন তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই 5টি প্রতিবেদন এবছরের জন্য অর্থাৎ 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা। এই 5টি প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে এবং পরীক্ষার আগে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও। আমি আশা করি তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।